গুড ইভিনিং আমার ছোট্ট সোনা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি গৌরীদি। আজকের আমার সান্ধ্য পাঠশালায় তোমাদের সকলকে স্বাগতম, আর অভিভাবকদের আমার সশ্রদ্ধ প্রণাম। আচ্ছা, গতকাল ও পরশু আমি আমার চ্যানেলে পড়িয়েছিলাম ক্লাস 6-এর একটা চ্যাপ্টার, নবনীতা দেবসেনের বাম। তারপরের দিন পড়িয়েছিলাম ক্লাস 8-এর আর একটা চ্যাপ্টার, কবি জসিমউদ্দিনের লেখা গড়াই নদীর তীরে। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপর আজকে আমি পড়াবো ক্লাস 5-এর সাহিত্য সঞ্চয়ন বই থেকে নয়ন ছাতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, এবং খুবই প্রসিদ্ধ জনপ্রিয় গল্প। সেই গল্পটা আজকে আমি পড়াবো, এবং যেহেতু ক্লাস 5-এর গল্প, তাই এই গল্পটা আমি দুদিনে পড়াবো একদিনেই। মানে আমি যে অর্থ বোঝাবো এবং যে পাঠ করব সেটা আজকে করব। এরপর সেইগুলো থেকে যে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকে আর যে বড় প্রশ্ন আসতে পারে উদ্ধৃতাংশ তুলে, সেগুলো কিন্তু পরের দিন আলোচনা করবো, কেননা একসাথে আলোচনা করলে তোমাদের অসুবিধে হবে। তাই অনেক স্কুলে আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের ক্ষেত্রে আরও ধরে ধরে পড়ানো দরকার, কারণ তাদের ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে তারা একটু সড়গড়, সে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাদের সড়গড়। তো রিডিং কোথায় কি উচ্চারণ করছি, কোনটার কি অর্থ, প্রত্যেকটাই কিন্তু বাংলা ভাষায় আলাদা মাত্রা নেই। ফলে আমি যখন রিডিং পড়ব, আঙুল দিয়ে দিয়ে রিডিং পড়ব, তখন আমার সঙ্গে প্রত্যেকেই কিন্তু রিডিং পড়বে, এবং পরবর্তীতে বাড়িতে যখন এটা রিডিং পড়বে, আমার এই ভিডিওটা দেয়া থাকবে ইউটিউব চ্যানেলে। তোমরা সাবস্ক্রাইব করলে, বেল বাটনটা টিপলে, লাইক করলে এবং সাবস্ক্রাইব করলে কি পড়াচ্ছি প্রতিদিনের পড়াটা তোমরা পেয়ে যাবে, কেমন? তাই আমার ছোট বন্ধুদের কাছেও গুরু দক্ষিণা হিসেবে আমি সেটাই বলবো, এবং প্যারেন্টস এবং প্রিয় গার্জিয়ানদের কাছে, সবার কাছেই আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে গৌরীদি সান্ধ্য পাঠশালা, সেটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন টিপবেন, লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে, পড়ানোগুলো কেমন লাগছে, কোথায় কি অসুবিধে আছে, আপনাদের চিন্তিত মতামত আমার কাম্য। তাহলে আজকে আমি শুরু করব নয়ন ছাতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ছোটরা আশা করি সকলে বই নিয়ে রেডি হয়ে গেছে। এবার চলো আমরা পড়া শুরু করি। দেখো, নয়ন ছাতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এক্ষুনি তোমাদের কিছু বলবো না, তোমাদের বইয়ের পেছনে লেখা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু কথা। কিন্তু আজকে আমার পড়ানোর যেহেতু উদ্দেশ্য তোমাদের ভালো মতো রিডিং ইমপ্রুভমেন্ট, উচ্চারণ যাতে খুব সুন্দর হয়, রিডিং তালে বানান সমস্ত নির্ভুল হবে, লেখাও সুন্দর হবে, অর্থ বুঝতে পারলে তাহলে তোমাদের বাংলা পড়তে লিখতে খুবই সুবিধে হবে, কোনো অসুবিধে আর থাকবে না। তাই লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা পরের দিন জানব। আচ্ছা, নয়ন ছাতি একজনের কথা বলা হয়েছে, এটা গল্পের কেন্দ্রীয় চরিত্র। এই কেন্দ্রীয় চরিত্র মানে গল্পে প্রধান যে চরিত্র, তার নামই নয়ন ছাতি, তাকে কেন্দ্র করেই গল্পটা আবর্তিত, গল্পটা তাকে কেন্দ্র করেই লেখা, সহজ বাংলায় বলতে গেলে। তাই গল্পটার নাম লেখক দিয়েছেন নয়ন ছাতি। আচ্ছা, চলো আমরা শুরু করি রিডিং পড়া। প্রত্যেকে আঙুল দাও। ঠ্যাঙাড়ের কথা শুনেছে অনেকে, এবং আমাদের মতো যারা বুড়ো তারা
দেখেছে, একটা জিনিস লক্ষ্য করবে বন্ধুরা, আমরা যেটা বলি দেখেছে, এখানে কিন্তু দেখেছেও। হ্যাঁ, এটা কিন্তু শরৎচন্দ্রের লেখনীর একটা বৈশিষ্ট্য। মানে তখন কিন্তু যে ভাষায় গ্রামের মানুষজন কথা বলতো, তখনকার লোকজন, হ্যাঁ, তৎকালীন গ্রামের লোকজন যে ভাষায় কথা বলতো, সেই কথার যে ভাব, যে ভঙ্গিমা, সেটাই কিন্তু লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। খুব পরিষ্কার করে রিডিং পড়বে। ঠ্যাঙাড়ের কথা শুনেছে অনেকে, এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে। এখানে কিন্তু লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন লিখেছেন তখন লেখকের বয়স পরিণত বয়সে, হ্যাঁ, মানে লেখক তখন যথেষ্ট ম্যাচিওর, তাই জন্য উনি বুড়ো বলছেন নিজেকে। আমাদের মতো বলতে লেখক নিজের এবং নিজের সমসাময়িক, নিজের সময়কালের মানুষজনের কথা বলেছেন। বুড়ো মানে বয়স্ক বলতে সেরকম বুড়ো না, যেটাকে আমরা দাদু বুড়ো বলি সেই বুড়ো ব্যাপারটা নয়, কিন্তু যারা ম্যাচিওর, পরিণত লোকজন, বাচ্চা ছেলে নয়। তখন যখন লেখা তখন উনি ম্যাচিওর, কিন্তু যে সময় নয়নছাতি গল্পটা আমাদের হয়েছে, ঘটনাটা ঘটেছে, সেই সময় কিন্তু লেখক বাচ্চা ছেলে ছিলেন, তোমাদের মতোই কম বয়সী ছেলে। তখন কিন্তু তিনি দেখেছেন ঠ্যাঙাড়েদের। এইবার আসি ঠ্যাঙাড়ে বলতে। আমরা দেখো বন্ধুরা, ঠ্যাঙাড়ে বলতে মানে তখন গ্রাম বাংলায়, আমরা এখন তো বুঝতেই পারবো না, ভাবতেই পারবো না যে হেঁটে হেঁটে মাইলের পর মাইল, ক্রোশের পর ক্রোশ পথ কি করে মানুষ অতিক্রম করে যেত। তখন না ছিল কোনো যানবাহন, আর না ছিল কোনো রকম কোনো সুবিধা। মানে এখন তো আমরা বাড়ি থেকে পা ফেললেই ধরো টোটো, অটো, বাস, ট্রাম, ট্রেন, মেট্রো সব কিছুই পাচ্ছি, কিন্তু তখন শুধুমাত্র মানুষের পা দুটো সম্বল করে মানুষ রাতের পর রাত, দিনের পর দিন হেঁটে হেঁটে মাইলের পর মাইল রাস্তা পার হত। তখন গ্রাম বাংলায় পাড়াগায়, কিন্তু এখন যে গ্রাম বলতে ধারণা তোমরা পাও, মানে তোমরা যারা গ্রামের দিকে থাকো বা যারা শহরে থাকো গ্রামের দিকে বেড়াতে যাও, তারা যে ধারণা পাও ট্রেনে যেতে যেতে, সেই রকম কিন্তু নয়। তখন গ্রাম মানে প্রত্যন্ত গ্রাম, অজপাড়া গ্রাম, যেখানে বিদ্যুৎ পৌঁছয়নি, যেখানে জলও খুব সমস্যা, যেখানে একেবারে মানুষজন খুব কষ্ট করে দিন যাপন করত, বুঝতে পেরেছ? আর এখনকার মতো তখন এত গাছপালা কমও ছিল না, গাছে গাছে একেবারে জল জঙ্গল ভর্তি ছিল। এইবার যখন পথে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন এই ঠ্যাঙাড়েরা ঝোপ ঝাড় সমস্ত জায়গায় লুকিয়ে থাকত। এদের কাজ কি ছিল? ডাকাতি করে। পরিষ্কার অর্থে আমরা যাকে হিন্দি ভাষায় বলি লুঠেরা। লুটপাট করত সাধারণ পথচারী সবাই, যারা যা জিনিসপত্র, খাবার দাবার, দরকারি কাগজপত্র, টাকা পয়সা, ধনসম্পত্তি যা নিয়ে মানুষজন যাতায়াত করত, সমস্ত কিছু লুট করে দিত। এবং এই ঠ্যাঙাড়েরা কেন ঠ্যাঙাড়ে নাম হয়েছে জানো? তখন কি করা হতো, এর পরবর্তী অংশ তোমরা দেখতে পাবে, যে পাবড়া বলে একটা অস্ত্র থাকত, সেই ব্যাপারটা কাঠের তৈরি, সেটা দিয়ে ছুঁড়ে মারতো পায়, ঝোপে ঝাড়ে লুকিয়ে পড়তো, এবং যখন দেখতে পেত যে এইরকম পথচারী যাচ্ছে, মানুষ যাচ্ছে, তখন পায়ে কি করতো? ছুঁড়ে মারতো। ছুঁড়ে মারার ফলে মানুষ হোঁচট খেয়ে যেমন পড়ে যায় সেরকম পড়ে যেত। তখন সবাই লাফিয়ে ঝাঁপিয়ে, মানে এদের একটা দল থাকতো, সবসময় দলে এরা থাকতো, সেই দলে একসঙ্গে অনেক ঠ্যাঙাড়ে এসে সমস্ত জিনিস লুটপাট করতো, আর বাধা দিতে চাইলে প্রাণেও কিন্তু মেরে ফেলত। সুতরাং বিভৎস এরা, আর কি খুনেও এক ধরনের, মানুষও খুন করতো, আবার জিনিসপত্র ডাকত। এদের খুব ভয় পেত মানুষ, তাই জন্য সন্ধ্যার পর বা একটু অন্ধকার হয়ে গেলে সেই সমস্ত রাস্তা দিয়ে মানুষজন চলাফেরা করতেও ভয় পেত।
ঠিক আছে, চলো পরবর্তীতে আমরা এগোই। এই ঠ্যাঙাড়েরা 50-60 বছর আগেও পশ্চিম বাংলায় অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। মানে 50-60 বছর আগে, আজ থেকে 50-60 বছর আগে নয়, ব্যাপারটা হচ্ছে এই গল্পটা যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন সেই তখন থেকে 50-60 বছর আগে, বুঝেছ? সেই 50-60 বছর আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবাংলায় বিভিন্ন জেলা, বিশেষত হুগলি, বর্ধমান, এই সমস্ত জেলায় এদের উপদ্রব মানে মানুষকে অত্যাচার করত, উপদ্রুত অঞ্চল যেখানে মানুষকে অত্যাচার চলত, এই সমস্ত অঞ্চলে এদের অত্যাচার বা উপদ্রব ছিল খুব বেশি। তারও আগে অর্থাৎ ঠাকুরমাদের যুগে, অর্থাৎ আমাদের ঠাকুরমাদের যুগে, এটা কিন্তু ভাববে না, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঠাকুরমা মানে কত যুগ আগেকার কথা বলছেন লেখক, ভাবো। অর্থাৎ ঠাকুরমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না। ভাবতে পারছো কত ভয়ঙ্কর ছিল সেই সমস্ত দিন? কত মানুষের অসুস্থতা থাকে, কত ইমার্জেন্সি জিনিসপত্র থাকে, কিন্তু গ্রামের মানুষজন কত কষ্ট করে দিন যাপন করতো এই ঠ্যাঙাড়েদের ভয়ে। হ্যাঁ, কারণ আর সন্ধ্যের পর কেউ কোথাও বেরোতে পারতো না, সব পথই, কোনো পথই নিরাপদ ছিল না। হ্যাঁ, নিরাপদ মানে কোনো বিপদ নেই, এই জিনিসকে বলা হয় নিরাপদ। নিরাপদ ছিল না, সব পথই তার মানে বিপদ, মানে সব পথেই ঠ্যাঙাড়েরা লুকিয়ে থাকতো। এই দেখো, এইটা ভালো করে শোনো, একটু ধর, কোনটা ধর, আচ্ছা। এরপর দেখো, এই দুর্বৃত্তেরা দুর্বৃত্তেরা দয়হর্ষ রেফ আছে, এটা রফলা, অর্থাৎ দূর উচ্চারণ হবে এখানে। হ্যাঁ, দূর, ব্রি বয়রি ব্রি, তয় তয়কার রয়কার, দুর্বৃত্তেরা। কেউ দুর্বৃত্তেরা বলবে না কিন্তু, ব্যাপারটা কিন্তু দূর, র উচ্চারণ হবে, রেফের মানে র, দুর্বৃত্তেরা। বুঝতে পেরেছ? যাদের স্বভাব এরকম বাজে, যারা দুষ্ট লোক, যারা অসৎ মানুষ, লোকের লুটপাট করে যাদের পেশা, যাদের নেশা, তাদের বলা হয় মানুষের খারাপ যারা করে, ক্ষতি যারা করে, তারাই দুর্বৃত্ত। এই দুর্বৃত্তেরা ছিল যেমন লোভী তেমনি নির্দয়। মানে যেমন তাদের লোভ ছিল তেমন নির্দয়, মানে কোনো দয়া মায়া ছিল না, নির্দয়। দল বেঁধে পথের ধারে ঝোপ ঝাড়ে লুকিয়ে থাকতো। আর হাতে কি থাকতো? হাতে থাকতো বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেটো, তাকে বলতো পাপড়া। আমি এক্ষুনি তোমার বন্ধুরা, ছোট বন্ধুরা, দেখো, মানে জঙ্গলের ভেতরে ভেতরে ঝোপে ঝাড়ে গ্রামে তারা লুকিয়ে থাকতো, আর হাতে থাকতো ওই ঝুঁকে থাকতো আর কাঁচা বাঁশ, যে খুব ধারালো বাঁশ, সেই বাঁশের ছোট ছোট খেটো, মানে ছোট ছোট লাঠির মতো চেঁচে নিত যাতে লাগে আর কি, সেটাকে ছুঁড়ে দিত। ছুঁড়ে দেওয়ার ফলে হঠাৎ করে এসে পায়ের মধ্যে বেঁধে যেত, সেটা ভীষণ লাগতো এবং সেটা উল্টে মানুষ পড়ে যেত। অতর্কিতে আক্রমণ, মানুষ জানত। আচ্ছা, পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পেছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া। অব্যর্থ তার সন্ধান, মানে অব্যর্থ লক্ষ্য আর কি, সন্ধান বলতে লক্ষ্য, নিশানা আর কি। হ্যাঁ, এবার অতর্কিতে পায়ে চোট খেয়ে হঠাৎ করে, অতর্কিতে মানে হঠাৎ করে পায়ে চোট খেয়ে সে যখন পথের ওপর মুখ থুবড়ে পড়তো, তখন
তখন সকলে ছুটে এসে দুমদাম লাঠি মেরে তার জীবন শেষ করত। এদের ভাবনা চিন্তা বাছবিচার নেই। এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে নিজের চোখেই দেখেছি। মানে কোনো এদের দয়া মায়া ভাবনা চিন্তা কিচ্ছু থাকতো না। শুধু যে জিনিস লুটপাট করেই তারা ছেড়ে দিত চলে যেত এমনও নয়, পুরো মুখ থুবড়ে পায়ে চোট খেয়ে পড়ে যেত মানুষ, এসে দুমদাম করে পেছন থেকে লাঠি মেরে তাদের জীবন শেষ করে দিত। বুঝেছো? মানে কোনো দয়া মায়া নেই যে হ্যাঁ আমার ডাকাতি লুণ্ঠন এটাই আমার লক্ষ্য, সেটা করেই আমি মানুষটাকে প্রাণে ছেড়ে দেবো, সেরকমও নয়, প্রাণেও মেরে ফেলতো। মানে কতটা মানুষ দয়ামায়াহীন হলে এটা হতে পারে, মানে এদের মানুষ বলতেই লজ্জা লাগে আর কি। আচ্ছা চলো ছোট্ট বন্ধুরা, এবার পরের প্যারাগ্রাফে আসি। একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটতো, কিন্তু ঘটতে পেলে না, সেই গল্পটা বলছি। এবার লেখক নিজের জীবনের একটা অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করছেন। আমার বয়স তখন বছর 12, মানে তোমাদেরই কাছাকাছি বয়স এসে যাচ্ছে লেখকের। তখন সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি, বারবার দেখবে করছি নয় করছি। কানে গেল ওপাড়ার নয়ন বাগদির গলা। সে আমার ঠাকুরমাকে বলছে, গোটা 5 টাকা দাও না দিদি ঠাকুরন, তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব। দেখো, নয়ন বাগদি, বাগদি একটা জাতি, হ্যাঁ, নয়ন হচ্ছে মানুষটার নাম। নয়ন বাগদি সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লেখক কী করছেন, লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছেন। তখন কানে গেল কার ডাক, কানে গেল তারই পাড়া নয়ন বাগদির গলা। সে আমার ঠাকুমাকে কি বলছে, সে আমার মানে এখানে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে গোটা 5 টাকা দাও না দিদি ঠাকুরন, তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব। মানে বাগদি পাড়ায় অনেক গোয়াল গরু পোষা ছিল, দুধ খাইয়ে তার গরুর দুধ খাইয়ে টাকা শোধ দিয়ে দেবে। টাকা 5 টাকা চাইছে। এখন তোমরা বন্ধুরা ভাবতেই পারো যে 5 টাকার কি মূল্য, 5 টাকা চাইছে। কিন্তু তখন যে সময়কার কথা বা যে সময়কার এই গল্পটা লেখা হয়েছে, তখন কিন্তু 5 টাকা মানে এখন মোটামুটি তোমরা ধরতে পারো হঠাৎ করে যদি কেউ 5,000 টাকা তোমার কাছে চায়, সেই রকম এরকমই টাকার ভ্যালুটা তখন ছিল। আচ্ছা, ঠাকুরমা নয়নচাঁদকে বড় ভালোবাসতেন। জিজ্ঞেস করলেন, হঠাৎ টাকার দরকার হলো? হঠাৎ টাকার দরকার হলো নয়ন? নয়ন এইভাবে উচ্চারণ করবে, মানে জিজ্ঞাসার চিহ্ন যেখানে, তুমি যেন প্রশ্ন জিজ্ঞাসা করছো, এইভাবে পড়বে, হ্যাঁ, তাহলে তোমাদের পড়তেও সুবিধে হবে, মানে পড়াটা ঠিকঠাক হবে, নিজের বুঝতেও সুবিধে হবে। নয়নকে জিজ্ঞেস করলেন, ঠাকুমা হঠাৎ টাকার দরকার হলো? স্বাভাবিক কথা, হঠাৎ করে কেউ যদি টাকা চায় তাহলে মানুষ জিজ্ঞেস করবে কি দরকার। সে বললে, দেখো বললো না কিন্তু, তখন লেখা দেখেছো, তখনকার সময় লেখা বললে, এটা হচ্ছে শরৎচন্দ্রের লেখার বৈশিষ্ট্য। পরে বড় হলে যারা পড়বে, ল্যাঙ্গুয়েজ নিয়ে বিভিন্ন, তারা পড়বে। সে বললে, একটি ভালো গরু আনবো দিদি। বসন্তপুরে পিসিমার বাড়ি পিস্তুত ভাই বলে পাঠিয়েছে, 4-5টি গরু সে রাখতে পারছে না, আমাকে একটি দেবে। তার মানে একটা গরুর দাম 5 টাকা মাত্র, বুঝতে পারছো? মানে এখন বলছি আমি 5 টাকা মাত্র, মানে তখনের হয়তো এখনকার হিসেবে বললে 5,000 টাকা। বসন্তপুরে পিসিমার বাড়ি, সেখানে পিসিমার বাড়িতে পিস্তুত ভাই সে বলে পাঠিয়েছে, মানে নয়নের পিস্তুত ভাই, যে 4-5টা গরু আছে, সব কটাকে রাখতে পারছে না, একটা আমায় দিয়ে দেবে, কিছু টাকা দেবে। এবার কিছু নেবে না জানি, তবু গোটা 5 টাকা সঙ্গে রাখা ভালো। ঠাকুরমা আর কিছু না বলে 5টা টাকা এনে তার হাতে দিলেন। সে প্রণাম করে চলে গেল। আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম। মানে এখানে লেখক তোমাদের মতো ছোট এবং দুষ্ট দুষ্ট বুদ্ধি, কিচ্ছু না বলে কাউকে 5টা টাকা যে ঠাকুমা দিল, হাতে প্রণাম করলো। এবার লেখক শুনেছিলেন যে বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, মাছ ধরার ছিপ, তোমরা হয়তো কেউ কেউ দেখেও থাকতে পারো। সুতরাং নিঃশব্দে, মানে কোনো মানে পিন্ড অফ সাইলেন্ট, মানে আর কি
মানে কোনো সারা শব্দ করলেন না, তাহলে তো বুঝতে পেরে যাবে সবাই নিঃশব্দে তার সঙ্গ নিলাম, মানে কারোর উইদাউট পারমিশন পেছনে পেছনে আস্তে আস্তে চলবে। মাইলখানে গিয়ে কি জানি কেন হঠাৎ পেছনের যে নয়ন দেখে আমি ভয়ানক রাগ করলে বললে আমার জন্য সে 10খানা ছিপ কেটে আনবে, তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না। মানে পেছনে পেছনে যাচ্ছেন কবি, কাউকে কিছু না বলে, কবি না সরি এখানে লেখক। একটা ব্যাপার আমি খুব ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে সবারই অনেকটা ভুল হয়, সেটা হচ্ছে যে যারা লিখছেন গদ্য লেখক তাদের সবসময় লেখক লিখবে, আর যারা কবিতা লিখছেন ছড়া লিখছেন তারা কিন্তু কবি। হ্যাঁ, এইবার একই মানুষ কবিও লেখকও, কিন্তু তখন যিনি গদ্য লিখছেন গল্প লিখছেন তখন আমরা লিখব লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর যখন কবিতার লিখব উত্তর তখন বলবো কবি। বুঝতে পেরেছ? তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মূলত লেখক ছিলেন এবং ওনার উপন্যাস ছোট গল্প এগুলোই বিখ্যাত। আচ্ছা, এবার আসল কথায় আসি যে ছিপ 10টা কেটে রাখবে, তবুও লেখককে কোনো মতে তার পেছন পেছন আসতে যেতে রাজি হচ্ছিলেন না, কারণ পথ তো ভয়ঙ্কর, নিরাপদ নয়, তোমরা তো শুনেছ। কিন্তু লেখক কোনো মতেই যাবেন না, লেখক তার সাথেই যাবে। ছোট, সে তো কতটা বিপদ বুঝতে পারছে না, তাই সাথে সাথেই যাবে। এবার দেখো, নয়নদা 7 গাঁর একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোঁচার খুঁটে বেঁধে দিলে। খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছালাম। পিসির অবস্থা সচ্ছল, সচ্ছল মানে কোনো অসচ্ছলতা নেই, মানে খুব ভালো অবস্থা, ভালো মানে পয়সা কড়ি আছে, সেটাকে বলে সচ্ছলতা। বাড়ির নিচেই কুন্তি নদী, এগুলো সব আন্ডারলাইন করবে বাচ্চারা। হ্যাঁ, বাড়ির নিচেই কুন্তি নদী, এগুলো থেকে শর্ট প্রশ্ন কিন্তু খুব আসতে পারে, শূন্যস্থান পূরণ আসতে পারে, নদীর বিভিন্ন নাম দিয়ে অপশনাল কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, এগুলো পরে আমি পরের দিন আলোচনা করে দেবো, আজকে পড়ি এবং মানে জানি। বাড়ির নিচেই কুন্তি নদী, ছোট কিন্তু জল আছে, জোয়ার ভাটা খেলে। স্নান করে এলাম। ওদের বড় বউ কলা পাতায় চিঁড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারের জোগাড় করে দিলে। খাওয়া হলে নয়নের পিসি বললে, ছেলে মানুষ 4-5 ক্রোশ পথ হেঁটে এসেছে, আবার যেতে হবে, এখন শুয়ে একটু ঘুমুক, তারপরে বেলা পড়লে যাবে। তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল। দেখো, গ্রামের বাড়িতে গেলে তোমরা যখন যদি কোনো গ্রামের বাড়িতে যাও তখন তোমরা দেখবে যে তাদের কতটা আন্তরিকতা। বুঝতে পেরেছ? ওরা খুব সাধারণ জিনিস দিয়েই, তুমি ভাববে না যে আমরা যেমন বাড়িতে কেউ এলে মানে সবসময় মিষ্টি চপ কাটলেট বিরিয়ানি এই সমস্ত আত্মীয় স্বজন এলে অ্যারেঞ্জমেন্ট করি, সেই রকম কিন্তু গ্রামের বাড়িতে তো পাওয়া যায় না, সম্ভব নয়, ওখানে দোকানপাটও অত নেই, তখনকার দিনে তো আরোই নেই। ফলে বাড়িতে যেটা হতো, বাড়িতে যেটা থাকতো সেটাই কিন্তু আত্মীয়ের জন্য বা মানুষ, যে মানুষ আসছে, তুমি হয়তো অপরিচিত কিন্তু তাই তোমাকে খেতে হবে। যেমন গুড় মুড়ি বাতাসা, যেগুলো সবসময় বাড়িতে পাওয়া যায়, সবসময় পাওয়া যায় তাকে। এবং তুমি এসছো, তুমি খুব কষ্ট, মানে গাছে যেটা হবে, গাছের ডাব নারকেল, যদি কারোর বাড়ি মামার বাড়ি গ্রামের দিকে হয়, দেখবে গ্রামের সমস্ত ফল ফসল ওরা কেটে এনে পাশের বাড়ির কাকিমা মাসিমারা সবসময় দিচ্ছে। হ্যাঁ, মানে একটা খুব সুন্দর আন্তরিক পরিবেশ থাকে। এই আন্তরিক পরিবেশের যে আন্তরিকতা, সেটা গ্রামীণ আগে বোঝা যায় না। সেই তখনকার দিন তো আরোই আগে, মানুষজন অনেক সহজ সরল ছিল, জীবনযাত্রাও অনেক সহজ সরল ছিল। তাই তখন কিন্তু যখন লেখক গেছেন সেখানে কলা পাতায় তাদের বড় বউ কি দিয়েছে, চিড়ে গুড় দুধ কলা করে ফলারের জোগাড় করে দিল। ফলার মানে ফল আহার, বুঝতে পেরেছ? বিভিন্ন ফল, চিড়ে গুড় মুড়ি কলা, এগুলো সহযোগে একসঙ্গে খাওয়া, এটাকে বলা হয় ফলার। খাওয়া শেষ হলে বললেন যে পিসি, এবং শুধুমাত্র তা না, নয়নের পিসিমা কি বললেন যে এ তো অনেক ছেলে মানুষ, অনেক দূর থেকে এসেছে, আবার হেঁটে হেঁটে যেতে হবে, তখন তো যানবাহন ছিল না, ফলে
অনেক ক্রোশ যেতে হবে, এখন একটু ঘুমিয়ে নিই, বাড়িতে ঘুমেরও ব্যবস্থা করে দেব। ঠিক আছে, পরের অংশ চলো। আমাদের ঘুম যখন ভাঙলো তখন 4টে বেজে গেছে। মিনিট 10-এর মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা 5টা দিতে গেল, কিন্তু তিনি নিলেন না, ফিরিয়ে দিলেন, বললে তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস। আমার কাঁধে ছিপের তাড়া, নয়নের বাঁ হাতে গরুর দড়ি, ডান হাতে 4 হাত লম্বা বাঁশের লাঠি। ক্রোশ 2 না যেতেই সন্ধ্যা উতরে আকাশের চাঁদ দেখা দিলে। রাস্তার দুধারেই বড় বড় অশ্বত্থ, বট আর পাকুড় গাছ, ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে। পথ অন্ধকার, শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো স্থানে স্থানে পথের ওপরে এসে পড়েছে। নয়ন বললে, দাদা ভাই তুমি আমার বাঁ দিকে এসো, তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো, আমি থাকি তোমার ডাইনে। বন্ধুরা, এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসে, বুঝতে পেরেছো? আমি আলোচনা করব পরে, আগে রিডিং ভালো করে পড়ো। ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুপাশের বন জঙ্গল আরও ঘন হয়ে এলো। এমন সময় 50-60 দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো, বাবা গো, মেরে ফেললে গো, কে কোথায় আছো, রক্ষে করো। সঙ্গে সঙ্গে লাঠির ধূপধাপ, তারপরে সমস্ত নীরব। আচ্ছা বন্ধুরা, আজকে আমি এত অবধি পড়ালাম, হ্যাঁ, মানে তারপরে সমস্ত নীরব, এটা দাগ দিয়ে নাও। আজকের ডেট হচ্ছে 27/5, মানে 27শে মে। কারণ একসঙ্গে সবটা পড়িয়ে দিলে তোমাদের একটু অসুবিধে হবে, তাই আজকের পার্টটা এতটাই থাক, পরের দিন বাকি অংশটা পড়াবো। আচ্ছা, এই অংশটা বুঝিয়ে দিই। দেখো কিভাবে তারা গেল, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আমার কাঁধে, মানে লেখকের কাঁধে ছিল, ছোট লেখক ছোট, ছিপের তাড়া, মানে এক তাড়া, বাঞ্চ অফ ছিপ। নয়নের বাঁ হাতে ছিল, নয়ন মানে নয়ন সাথীর বাঁ হাতে ছিল গরুর দড়ি, আর ডান হাতে ছিল কি 4 হাত লম্বা বাঁশের লাঠি। এই দেখো 4 হাত লম্বা, এখানে কিন্তু অপশনাল কোয়েশ্চেন এমসিকিউ আসতে পারে, কত হাত লম্বা। হ্যাঁ, এমসিকিউ মানে শূন্যস্থান পূরণেও এটা আসতে পারে, আবার অবলিক দিয়ে দিয়ে কত হাত সেটাও আসতে পারে। প্রত্যেকটা লাইন থেকে ছোট ছোট প্রশ্ন কিন্তু আসতেই পারে। ক্রোশ 2 না যেতেই সন্ধ্যা উতরে আকাশের চাঁদ দেখা দিলে। রাস্তার দুধারেই বড় বড় অশ্বত্থ বট, মানে যখনই ওরা রাস্তায় নামলো, কাঁচা রাস্তা থেকে, পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায়, গ্রামের রাস্তায়, তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা উতরে গেছে, মানে সন্ধ্যা হয়ে তার পরবর্তী সময় পৌঁছে গেছে। যেমন সন্ধ্যা 6টা, 6:30, 7টা, তারপরের সময় কি আমরা কিন্তু বলি সন্ধ্যের পরে অংশ। হ্যাঁ, সন্ধ্যা উতরে গিয়ে আকাশে চাঁদ দেখা দিয়েছে। রাস্তার দুধারে কি কি আছে দেখো, কি কি গাছ, অশ্বত্থ, বট, পাকুড়, ডালে ডালে মাথায় মাথায় থেকে, মানে অন্ধকার পুরো হয়ে আছে, বুঝতে পেরেছো? বেশ গা ছমছমে একটা ব্যাপার। আর পাতার ফাঁকে ফাঁকে কি হয়েছে, জোছনার ম্লান আলো, হ্যাঁ, চাঁদের ম্লান আলো, মানে হালকা, ম্লান মানে হালকা আলো স্থানে স্থানে পথের ওপর এসে পড়েছে। নয়ন তখন কি বললে, দাদা ভাই মানে লেখককে বলছেন, তুমি আমার বাঁ দিকে এসো, তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো, আমি থাকি তোমার ডাইনে। কে কোন দিকে ছিল এটাও প্রশ্ন আসে। ক্রমশ পাকা রাস্তা ছেড়ে তারা গিয়ে পড়লো কাঁচা রাস্তায়, গ্রামের রাস্তায়। এবার দুপাশের বন জঙ্গল তো আরও ঘন হয়ে এসছে। এমন সময় হঠাৎ করে 50-60 দূরে, হাত 50-60 দূরে, বিদীর্ণ, মানে চিৎকার, আর্তচিৎকার, দিক বিদিক একেবারে ফাটিয়ে দিয়ে যাকে বলে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো, বাবা গো, মেরে ফেললে গো, কে কোথায় আছো, রক্ষে করো। সঙ্গে সঙ্গে লাঠির ধূপধাপ, তারপরে সমস্ত নীরব। মানে বোঝা যাচ্ছে যে ঠ্যাঙাড়েরা লুকিয়েছিল ঝোপঝাড় জঙ্গলের মধ্যে,
এরপর কোনো মানুষ যাচ্ছিল, নিরীহ মানুষের ওপর হামলা করেছে, লাফিয়ে পড়েছে, তাকে পাবড়া দিয়ে ফেলে মাটিতে, তারপরে লাঠি দিয়ে দুমদাম করে মেরে, একসঙ্গে একজন মানুষের ওপর আক্রমণ করলে যা হয়, মেরে তাকে মেরে ফেলেছে। তারপর সব নীরব, মানে একদম শেষ, মানুষটি প্রাণ গেছে। এরপর আচ্ছা, এরপর পরের দিন আমরা বাকি অংশটা আগে পড়ে নেব, বাকি অংশটা পড়ে নেব, অর্থ আলোচনা করে নেব, কোথায় কি উচ্চারণ হচ্ছে সেটা জেনে নেব। তারপরের দিন আমরা এর প্রশ্নোত্তর, এমসিকিউ কোয়েশ্চেন, ছোট ছোট কোয়েশ্চেন, কিভাবে কি কোয়েশ্চেন হতে পারে, বড় প্রশ্ন, উদ্ধৃতাংশ তুলে প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করব, কেমন? আর বাক্য রচনা, অর্থ, এগুলো নিয়েও আলোচনা করব। ফলে আজকে সব থেকে বড় কথা, যেখান থেকে তুলেই প্রশ্ন আসুক না কেন, আমাদের আগে পাঠ্যাংশটা বারবার গল্পের মতো রিডিং করা উচিত। কেননা একবার ওভারঅল মানে একটু পড়ে নিলাম, তারপরে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক স্টুডেন্টের এটা ধারণা থাকে, ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো স্কুলে দিয়েছে, যেগুলো লিখিয়ে দিয়েছে, সেগুলো আমরা পড়ে নিয়ে তৈরি করে নিয়ে পরীক্ষায় বসলাম। কিন্তু আমরা যত বড় হব তত এই ধারণাটা কিন্তু তোমাদের মধ্যে স্পষ্ট হওয়া দরকার যে প্রত্যেকটা লাইন বইয়ের ভালো করে পড়ে গল্পটা যদি আমি নিজে থেকে বলতে পারি, নিজে থেকে বুঝতে পারি কোনটার পর কি অংশ আসছে, তাহলে কিন্তু আজকে হয়তো তোমরা খুব ছোট মানুষ, তাই তোমাদের যেটা লিখিয়ে দেওয়া হয়েছে, যে প্রশ্ন আলোচনা করে দেওয়া হয়েছে দিদিমণি মাস্টারমশাইরা, সেগুলোই দেবে। কিন্তু আর 2-1 বছর পরে কিন্তু সেটা সুযোগ সুবিধা ক্রমশই কমে আসবে। তখন কিন্তু দিদিমণি চাইবেন যে আমার ছেলেমেয়েরা কোথায় সব কিছু পারুক, আমি এখান থেকে দিই, দেখি কীরকম পড়াশোনা হয়েছে, বুঝেছো? এখান থেকে দিই, তখন বুঝতেই পারবে না, কোনো অংশ তুলে উদ্ধৃতাংশ আসবে যে আমি সেটা যতবার পড়বো, যতবার রিডিং পড়বো, যখন আমার ভালো লাগছে না বাড়িতে, আমি তখন একটু গল্পের বই মতোই পড়ি না, বারবার পড়তে পড়তে আর যেটা কঠিন মনে হবে সেটাকে আরও বেশি করে ভালোবাসবো, সেটা আরও ভালোবাসবো, আরও পড়বো। হ্যাঁ, তাহলে আমাদের পড়াটা কিন্তু খুব ভালো হবে। আনন্দ করে কিছু শেখো, আনন্দ করে বোঝো, সেই জন্যেই আমি আমার এই চ্যানেলটা খুলেছি, তোমাদের ভালোবেসে কিছু শেখানোর জন্য। ঠিক আছে? আগামী দিন কিন্তু প্রত্যেক বন্ধু যতটা পড়ালাম সবাই ভালো করে বারবার রিডিং করবে। হ্যাঁ, আবার আমি সন্ধ্যাবেলার পর আসবো, এসে বাকি অংশটা পড়াবো। আর বন্ধুরা, আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি যে পরের অংশগুলো জানতে, পড়তে, শিখতে আমার কাছ থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যে বেল বাটনটা আছে সেটা টিপো, তাহলে নোটিফিকেশনগুলো জানতে পারবে কোনটা কোনটা পড়ানো হয়েছে। আর চ্যানেল সাবস্ক্রাইব করলে জানতে পারবে যে আমি কি কি পড়াচ্ছি, কি কোনটা করছি। ঠিক আছে বন্ধুরা, আর সবাই গরমের ছুটি সবার নিশ্চয়ই স্কুলে পড়ে গেছে, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, মজা করো, আর তার সাথে একটু একটু কিন্তু পড়াশোনাও করো রোজকে। হ্যাঁ, আর অবশ্যই বাবা মার কথা শুনে চলবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।